ইফ ইট ইজ এ ফ্যাক্ট, সেই 5 লাখ নিচ্ছে কারা, এটা একটা প্রশ্ন। কারণ আওয়ামী লীগ যখন 5 আগস্টের পর চলে গেল, যে সমস্ত জায়গায় সিন্ডিকেট ছিল, চাঁদাবাজি ছিল, সেই সমস্ত জায়গাগুলোয় আওয়ামী লীগের লোকজন নাই, কিন্তু সেই জায়গাগুলো খালি নেই। তা সেখানে যদি 1 টাকার কাছে 5 টাকা দিতে হয়, তাহলে কারা নেয়, দ্যাট ইজ এ কোশ্চেন মার্ক, হুইচ ইজ ভেরি পেইনফুল। 2 নম্বর হচ্ছে, বলা হচ্ছে যে এই সরকার তেমন কিছু পারতেছে না, তার সাফল্য নাই। ইয়েস, একটা সরকার মানে কিন্তু মাত্র 20, 25, 30, 50 জন লোক, যদি সরকার বলতে যা বোঝায়। তার আন্ডারে যারা আছে, সরকারি বলেন, সামরিক, বেসামরিক, সিভিল আমলা, এগুলা কিন্তু সরকারের অধীনস্থ অর্গান, কিন্তু সরকার বলতে পার্টিকুলারলি 50টা লোক। এখন তারা যারা বলে যে এই সরকার সাফল্য অর্জন করে, কনফিডেন্টলি বলতে পারবে, অর্থাৎ যাদের কোঅপারেশন করার কথা ছিল তারা যখনই করবে না, তখনই সে নিশ্চিত হইতে পারে যে সরকার ব্যর্থ। কথাটা বোঝার চেষ্টা করেন। আজকে যদি খুব বিশ্বস্ত আমলার সাথে আপনি কথা বলেন, সেও হয়তো বলবে সরকার ব্যর্থ, কথার কথা বলছি, কিন্তু তার বলার রাইটই নাই। সে প্রজাতন্ত্রের সার্ভিস দেওয়ার জন্য, প্রজাতন্ত্রের সার্ভেন্ট। সেক্ষেত্রে সরকারেরকে সে সবসময় কোঅপারেট করবে, এটাই স্বাভাবিক, এবং রুটিন কাজ করবে। বলা হচ্ছে এখানে এই ঘটনা, ওখানে ওই ঘটনা, সরকার নীরব। সরকার নীরব থাকবে না কেন? আপনার তো ডিউটি নিয়মিত বলাই আছে। আপনার চোখের সামনে একটা গাড়ি ভাঙচুর করবে, আপনাকে টেলিফোন করবে, আপনি কোথাকার লাট সাহেব, আপনাকে যেতেই হবে ওখানে, আপনি যাচ্ছেন না কেন? আচ্ছা, এইবার আসেন, একটা কথা বলছে, এর সাফল্য কি? উনি বলছেন যে অর্থনৈতিক খাতে কিছু, আমি শেষ দিকে যেটি রবিউল ভাই বললেন যে যদি একটি ভালো নির্বাচন এই সরকার করতে পারে, তাহলে বলছি 90% সফল হিসেবে ধরে নেওয়া হবে সরকার। এই সরকার তো ভালো, কি সফলতার মাপকাঠি? এই সরকার তো ভালো, এই সরকারই আরো একবার জন্ম হয়ে আসলেও পারবে না যে এই নির্বাচনের কথা তারা বলতেছে। এবং সে কারণে আমার আস্থা, ওই রকম নির্বাচন যদি ইউনূস সরকার না দিতে পারেন, দিবেন কিনা ফাইনালি সেটা পরের চ্যাপ্টার। উনি তো দিন তারিখ ঘোষণা করছেন। আমি আগে একটু সাফল্যতে আসি, যেটা উনি বলছেন অর্থনৈতিক খাতে কিছু ডেভেলপমেন্ট। ইয়েস, আহামরি ডেভেলপমেন্ট না হোক, রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স কিছু আসছে, এবং চুরি পাচার যদি না হয়, তাইলে আপনি কিছু জমবে। আমার ছেলে যেমন বলে, আব্বু খরচ একটু কমাইলি তো আয় বাড়ে। আপনার খরচ কিছু কমাইলে কিন্তু আপনি আয় বাড়ে একই বেতনের মধ্যে। সেই অর্থে আপনি আসেন। 2 নম্বর আসেন, 200-র বেশি আন্দোলন ফেস করছে সরকার। কোন দলের পক্ষ থেকে বলা হয় নাই, এই যে 2টা দল এখানে আছে, কোন দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই যে এই দাবি দাওয়াগুলো কিন্তু তোমাদের নতুন তৈরি হয় নাই, বিগত সরকারের সময়ের। সেটা বিগত আওয়ামী লীগ হোক, তার পিছু বিএনপির হোক, তারও পিছু এরশাদের হোক, দাবি দাওয়াগুলো তখনকার। তোমরা আজকে মাঠে নামছো কেন? উনি তো অন্তর্বর্তীকালীন একটা সরকার, ওনাকে একটা ভালো নির্বাচন করতে দাও, তারপর তোমাদের দাবি দাও আমি দেখব। এইটা বলা কিন্তু সরকারের কোঅপারেশনের বহিঃপ্রকাশ হইতো, পার্ট হইতো, আমরা বলতে শুনি নাই। এইবার আসেন আরো ডেভেলপমেন্ট বলি। না, রাজনৈতিক দলগুলো উপযাজক হিসেবে কি আগে গিয়ে বলতে পারে কিনা? দাবি তো সবসময় বলতে আমরা কোঅপারেট করতেছি, সেই অর্থে বলছি আমি। সরকার যদি সহযোগিতা চায় অবশ্যই করবে। সরকার সহযোগিতা সরকার চেয়েছে কিনা? সরকার তো সবসময় প্রথম দিনই বলছে যে আপনারা যদি আমার কথা শোনেন, এয়ারপোর্টে বসে বলছে না? কিন্তু রাজনৈতিক দলগুলো একটা বড় অভিযোগ ছিল যে সরকার, সব ভিন্ন কথা। এই রাজনৈতিক দল তো কতক্ষণ বলে এনসিপি তার দল, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, এখন কি বলে জানেন? মুখপাত্ররা, নানান মুখপাত্র, এই যে সোশ্যাল মিডিয়ায়, আবারও কি সেই একতরফা নির্বাচন? কেন তোমার এই আক্কেল আগে ছিল না, নির্বাচনের তারিখ দিলে কি হবে? এটা গেল একদিক। 2 নম্বর, কেউ বলছে, নাম বলছি না আমি, সে বলছে এনসিপি ভাঙার জন্য, বা এনসিপির সর্বনাশ ভেঙে দিল ইউনূস সাহেব। তুমি তো কয়েকদিন আগে বলছো ইউনূস সরকার একটা কিংস পার্টি, আবার নাকি সে ভেঙে দিচ্ছে। এই যে কথাবার্তা। এখন আসেন আমি আপনার সিম্পল কথা বলি। রাজনৈতিক দল ক্ষমতায় ছিল অতীতে, সামনে কারা আসবে সেটা কিন্তু জনগণ জানে, রিকশাওয়ালা পর্যন্ত জানে যে আজকে ইলেকশন এলে ক্ষমতায় কে আসবে, জানে কিন্তু। আচ্ছা, এই সরকার লম্বা সময় থাকবে না, এটাও সাধারণ জনগণের নিশ্চয়তা হয়েছে। তারপরেও রবিউল ভাই যে বললেন জনগণের প্রত্যাশা পূরণ হয় না, জনগণের প্রত্যাশা এই সরকারের কাছে কেন? তার মানে অতীতের যে 2টো দল, পরীক্ষিত দল, তাদের কাছে নিশ্চয়ই তাদের প্রত্যাশা করছিল, পায় নাই, অথবা তাদের প্রত্যাশার করলে পাবে এর কোনো ভরসা নাই। তা নইলে এই স্বল্প সময়টা সরকার, আপনি আজকে রিকশাওয়ালাও সচেতন, তার কেন এত দাবি দাও তার কাছে আসবে? 3 নম্বর আসেন, উনি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং অনির্বাচিত সরকার উনি বলছেন। উনি অ্যাবসোলুটলি নন পলিটিক্যাল, উনি অনির্বাচিত, বাট উনি বৈধ সরকার।
রাজনীতিবিদদের একটা কথা কমন শুনি আমি, কি রাজনীতি দল ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে। কিভাবে? অতীতে যে সামরিক শাসন আসছে তার আগে কে ছিল ক্ষমতায়? অন্য কোনো সামরিক সরকার ছিল না রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? 1/11 যখন আসলো তার আগে ক্ষমতায় ছিল কে? রাজনৈতিক সরকার। ইউনূস সাহেব যে ক্ষমতা ইয়েতে আসলো তার আগে ক্ষমতায় ছিল কি? রাজনৈতিক সরকার। অ্যাবসলিউটলি রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে বইলা ঢোকে কেমনে? আপনাদের যদি এতই গ্রহণযোগ্যতা থাকে, এতই পারেন, এতই জনমত থাকে, ওরা আসলো কিভাবে? কিভাবে আসে? তার মানে রাজনৈতিক দল প্রমাণ করছে এই টাইম পিরিয়ড, সেই এরশাদের শাসন আমল ধরেন, এরপরে 1/11 ধরেন এবং জুলাইয়ের অভ্যুত্থানও যদি ধরেন, তিনটা মিলেলে রাজনৈতিক দল মানেই সব পারে। অ্যাবসার্ড। কেন আসে তারা? এরা আসলো কিভাবে? এই ছিদ্রগুলো কে দিছে? ছিদ্রগুলো হইল কিভাবে? আপনি শেখ হাসিনা যখন পতন হয়, আর্মি বলেন, পুলিশ বলেন, সমস্ত ইন্টেলিজেন্স বলেন, ডিজিএফআই, এনএসআই, ছাত্রলীগ, যুবলীগ, টোটালটা তার। তাইলে তারপরে 1/11 কিভাবে হইল? এখন আপনাকে শেষ কথা, মানে আপাতত একটা কথা বলি, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার মেয়াদবিহীন সরকার, মাথায় রাখতে হবে, মাইন্ড ইট, মেয়াদবিহীন সরকার। তার মানে তো অনন্তকাল না। সেখানে আমি আসছি। অনন্তকাল যে না সেটা আমি বলতেছি, এটা ইউনূস সাহেবই প্রমাণ করে দিয়েছেন। উনি শুরুতেই বলছেন অল্প সংস্কারে ডিসেম্বরে যাব, বেশি করলে আমি জুনে চলো। যে বাংলাদেশের লোক লাকি এনাফ যে সে তার মেয়াদটা দিয়ে দিছে, না দিলে আপনি কি করবেন? কথার কথা বলছি। তারপরে নতুন বন্দোবস্তের সরকার ছিল, এই সরকার সেই দিক থেকে ব্যর্থ, কারণ উনি অলরেডি ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সম্ভাব্য ডেট দিছে। আপনি লেখা রাখেন পুরনো ফর্মে নির্বাচন হবে এবং সেই গয়রহ আগে যেভাবে হয়েছিল ঠিক একইভাবে। সুতরাং এখানে জনগণের প্রত্যাশা ব্যত্যয় ঘটাচ্ছেন, কারণ যেই দল আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে তারা যদি মনে করে যেই প্রশাসনকে নিয়ে তাদের ব্লেম ছিল যে এই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না, তারপরে এই সরকার কারচুপির নির্বাচন করে, অংশমূলক গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না, সেই প্রশাসনের অধীনেই কিন্তু তারা নির্বাচনে যাচ্ছে। তাহলে এই আস্থাটা কোত্থেকে আসলো? খোলা মাঠ বলে সেই কারণে নাকি? তৃতীয় আর একটা কথা বলি আপনাকে, একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ কি? এই নির্বাচন দেবে কিভাবে? এই নির্বাচনের ম্যান্ডেটটা কোথায়? আপনি দেখেন ফেব্রুয়ারিতে যে ইলেকশন দিছে কোন সংবিধানে? কোন সংবিধানে আপনি দিলেন? এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে এইটা অফিসিয়ালি আসতে হবে কি এই সরকারের মেয়াদ, অতঃপর এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে অন্তত জুন 26 পর্যন্ত দেওয়া হইল এবং এর মধ্যে ওনাকে একটা নির্বাচন করে যেতে হবে। এই বৈধতা যদি আপনি না দেন এবং আপনি সংবিধানে যদি তফসিল বানায় দেন, 5 বছর পর হলে প্রশ্ন আসবে এবং এই নির্বাচনের পর অন্য কোনো দল, এ জামাত হোক, এনসিপি হোক, আওয়ামী লীগ হোক, XYZ হোক, তারা যখন এসে বলবে আপনি কিভাবে নির্বাচিত, কোন সংবিধানে আপনি নির্বাচিত, বলবে তফসিলটা খুলেন, সরকারের বৈধতা কোথায়, এই সরকারের মেয়াদ কোথায়, দিন তারিখ কিভাবে দিল। 3 নম্বর একটা কথায় আসেন, আপনি কি এটা ক্লাব, এটা কি সমিতি যে আপনার মন মতো চালাবেন? আপনি বলতেছেন প্রধান উপদেষ্টা উনি অ্যাডভাইজার টু হোম? কার প্রতি সে অ্যাডভাইজার? তর্কের খাতিরে ধরে নিলাম সে রাষ্ট্রপতির প্রতি উপদেষ্টা। রাষ্ট্রপতির কি ইউনূস সাহেব অ্যাডভাইস করে? অ্যাবসলিউটলি না। তাহলে আপনি আসেন, তাইলে কি হবে? আমি কি এখন তার এই বুদ্ধিতে এই যেভাবে বানাইছে তাতে কি আমি কি একটা আম খাবো, তাকে লিচু বলে খাইতে পারবো? ইট ইজ আম। একজন রাজনৈতিক ব্যক্তি যখন বলে সামরিক সরকার বৈধ সরকার, তখন তো আমার কোনো কথা চলে না। সিম্পল, সেটা প্রয়োজনে যেটি আসে আর কি, প্রয়োজনে আসা। আর তারে যেভাবে বললো সামরিক সরকার আসাটা বৈধ সরকার, বিএনপি অস্তিত্বই থাকে না। তাহলে তো আপনি আর কোনো কথা না, আপনি আমার কথা বুঝেন না। আমি একটা বাক্য দিই, আপনি বললেন পরে, আপনি প্লিজ, আমি একটা বাক্য বলেন। আমি বলছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সামরিক সরকার বৈধ না, কিন্তু সামরিক সরকারও সরকার এবং সেটা বৈধতা পেয়েছে ওই রাষ্ট্র ব্যবস্থাপনার সময় এবং পৃথিবীর সব জায়গায় পেয়েছে। তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি ভাই, একটা জানার জন্য, এই যে মায়ানমার একটা সামরিক সরকার আছে, আমি জানার জন্য জিজ্ঞেস করছি আপনাকে। মায়ানমার এখন ভোটের জায়গায় গিয়েছে, ভোট হবে, নির্বাচিত সরকার আসবে, এই সামরিক শাসন কি অবৈধ হবে? আমি জানতে চাচ্ছি আপনার কাছে। অবৈধ হবে কি হবে না সেকেন্ডারি। মায়ানমারের সাথে দেশ মিলাবেন না, কারণ 20% সরকার ব্যবস্থাপনা কোনো দেশের মধ্যে না, পৃথিবীর সব জায়গায় 20% আসন আর্মিদের আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। না দেখেন সাংবিধানিক ভাবে আছে, না সেভাবে নেই। আমি বললাম তো, আমি জেনে বলছি নাই, আমি বলি আছে একটা অংশ, না একটা অংশ। আপনি যত পার্সেন্ট বলছেন তা বলেননি। হইল না,
10% আছে। মায়ানমারকে তো দীর্ঘ সময় ধরে জান্তা সরকাররাই শাসন করে। এই পাকিস্তান তাই একই জিনিস। কিন্তু সব এবার সরকার আসেন। কি অবৈধ হইছে? 1 নম্বর আসেন। 2 নম্বর কোনোটাই হবে না। বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সামরিক শাসক আসার 15 দিনের মাথা বা 1 মাসের মাথায় নির্বাচনের জন্য একটা শব্দ করতে পারছে? যদি আপনি সামরিক সরকারের সাথে এটা মিলান কেন? 3 নম্বর, এখনো কারো ক্ষমতা নাই, কালকে যদি এই দেশে সামরিক বাহিনী টেক ওভার করে 2 বছরে কেউ কোনো কথা বলবে না। লেখা রাখেন আপনি, কত বড় জাদ্রেল রাজনীতিবিদ আমরা দেখব। 3 নম্বর আসেন, আপনি আরেকটা কথা বলি। এই যে আপনি বলতেছেন ইউনূস সরকারের যে কথাটা বললেন, এই দেশে ইউনূস সরকারকে যখন গণভবনে বসে, আপনি যদি বললেন ডক্ট্রিন অফ নেসেসিটি জনগণের দাবি, আপনি যদি জনগণের কথা বারবার বলেন, এটার ব্যাখ্যা পরে তার আগে জনগণ বলতে যা বুঝায় তারা বঙ্গভবনে বসে ইউনূস সরকারকে দায়িত্ব দিছে কি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তার মেয়াদ আনলিমিটেড, তাকে জনগণ বসাইছে, ইনক্লুডিং এই দুটো দল। আপনি যখন জনগণের কথা বলবেন, সেই জনগণের যে সরকার, তার সাথে জনগণের সরকারের মতো বিহেভ করা আমাদের উচিত, কিন্তু আমরা সেটা করিনি। আপনি একটা এবং সে অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো মেয়াদ নাই, আপনি বললে হবে না তো। আপনি কল্পনা করেন যদি শেখ হাসিনা থাকতো, যদি জুলাইতে তার সে আউট না হইতো, তার মেয়াদ কতদিন ছিল? 29। আমি বলছি না এই সরকার 29 থাকবে, কারণ আমার বলায় কিছু আসে যায় না, কারণ সরকার অলরেডি বলছে সে চলে যাবে। বলছে না যে জুন সর্বোচ্চ তার মেয়াদ জুন। চলে যাবে কেন? যেতেই হবে। আমি সেটা যেতেই হবে, সে বলছে চলে যাবে, বাতিল ভাই বলছে না যেতেই হবে। সংবিধানের কোনো জায়গায় নাই। শুনেন, না আপনি পরে বললেন, আমি বলি কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে অল্প সময়ের মধ্যে যেতে হবে। আচ্ছা, আমি তো না করতেছি না। বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্তে নাই। থাকলে উনি চ্যালেঞ্জ করলাম, উনি বলুক এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেট দিল, কোথায় পাইছে ডেটটা? কোন সংবিধানে বলেন? না সংবিধান নির্বাচনের ডেট দেয় নাকি? বলেন, সংবিধান নির্বাচনের ডেট দেয়? সংবিধানে তো মেয়াদ বলা আছে। সংবিধানে বলে রাষ্ট্রে একটি জনগণের নির্বাচিত সরকার থাকবে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান জনগণের ডেট দেয় না, নির্বাচনের ডেট দেয় না। অন্তর্বর্তীকালীন সংবিধানে আছে। কোনটায়? অন্তর্বর্তীকালীন সংবিধানে ওই যে বলেছি অ্যাপিলেট বিভাগের রেফারেন্স আছে, বিধায় ওই সাংবিধানিক ধারাবাহিকতার সরকার। কে বলছে আপনাকে? জি আমি বলছি। আপনি বললে হবে না, আপনি পরে বলেন। এই যে আচ্ছা আপনি পরে বলেন, আমি আপনাকে ইন্টারফেয়ার করি নাই। কোন সংবিধানে? আপনি পরে বলেন। না 106 কোন সংবিধানে? রাখেন, 106 বলছে মতামত দিছে কি, যে এই সময়টায় সাংবিধানিক শূন্যতা। শেখ হাসিনা যেদিন চলে গেছে, সংবিধানে কি বলা আছে যে দায়িত্ব বুঝাই না দিয়ে পালায়ে যাবেন আপনি? আর পালায়ে গেলে কি হবে সংবিধানে আছে? 1 2 ওই সংবিধানের দোহাই যদি আপনি দেন, সেখানে বলা আছে পার্লামেন্ট ভাঙার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনারা রাজনৈতিক দল, আপনারাই তো তারা ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিছিলেন, তারপরে ফেব্রুয়ারিতে চলে গেলেন। কোন আইনে, কোন অধিকারে, কে দিছে আপনাকে অধিকার? সেই অধিকারগুলা আপনাকে ওই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর, জুলাই সনদ যেটা হতে যাচ্ছে সেটাও ওই ঘোষণাপত্রে থাকতে হবে, যে এই বিষয় নিয়ে ঘোষণাপত্র সনদ হতে যাচ্ছে, এটা লিখতে হবে। তাহলে আমি আবারও বলছি, 5 বছর পর হইলেও প্রশ্ন আসবে। প্রশ্ন শুধু 5 বছর পর না, তফসিল দেওয়ার পরও প্রশ্ন আসতে পারে। তফসিল যে দিলেন, কোন সরকার কোন সংবিধানের অধীনে তফসিল দিছেন, কারো কাছে জবাব থাকবে না। আমি বলে দিলাম, কারো কাছে জবাব থাকবে না। কালকে যদি বলে কোন দল, জবাব থাকবে না। এই জন্য জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে, সবাই মনে করে কি জানেন, এটা চূড়ান্ত। নো, এটা ঠিক করার সুযোগ আছে। সংশোধনী 1, সংশোধনী 2, আপনি যদি সেই বঙ্গবন্ধু হত্যার পরের প্রোক্লেমেশন দেখেন, সেখানেও কিন্তু অ্যামেন্ডেড ভাবে এই ঘোষণাপত্রগুলো আসছে, তখনকার প্রজ্ঞাপন বলতে যা বোঝায়। সুতরাং ঠিক করার সুযোগ আছে। নাহলে আপনি ইউনূস সরকারের মেয়াদ তো এখানে লেখা থাকতে হবে, মেয়াদ লেখা থাকতেই হবে। উনি নির্বাচন দেওয়ার কে? আমি তো আগেও বলছি, ওনাকে ওইটা বলতে হবে এখানে, যে ওই পরিস্থিতি হয়েছে। এবং এটাকে আপনি বলতে পারেন, আমি সংবিধান বলবো না, অস্থায়ী সংবিধান, যেহেতু আপনি সংবিধান সংশোধন করতেছেন, ইট ইজ নট ইয়েট কমপ্লিটেড। 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা বলে যাই, নোট অফ সংবিধান আপনি বলছেন অস্থায়ী সংবিধানও হয়। ভেরি গুড, ইয়েস, আমি বললাম তো হয়, আমি বললাম হয়। অস্থায়ী সরকারও তো হইছে। না পরে জবাব দিন প্লিজ। আচ্ছা 2 নম্বর আছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্টে ক্ষতিকার, কষ্টকার, ব্যথাকার আমাকে জানতে হবে। কথায় কথায় বলে জনগণ, নো, কোনো দলের রাইট নেই। তাদের বলতে হবে কি, 100% জনগণ কোনো দলের আছে বাংলাদেশে, তাকে বলতে হবে আমার দলের জনগণের। না একটু শেষ করি 1 মিনিট। নোট অফ ডিসেন্ট যারা দেন, তাদেরকে ক্লিয়ার করতে হবে জনগণের কাছে, না আমার দলের অবস্থান।
আপনি নোট অফ ডিসেন্টকে কেন আপনি ভুল ব্যাখ্যা ওইটা করছেন? আমি বলতেছি না। না, আপনি ভুল ব্যাখ্যা করছেন তো No, no, ভাই। যেহেতু জনগণের ভুল মেসেজ যায়। ভাই পরে দেন, যেহেতু জনগণের কথা বলা হচ্ছে, জনগণের জন্য সবকিছু, তাহলে নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের ক্ষতি হয় কি সেটা ক্লিয়ার করতে হবে। নাহলে আপনি যদি রাষ্ট্র এবং জনগণের লাভ হয় আর সেটা আপনি নোট অফ ডিসেন্ট দিবেন, এই রাইট আমি তো নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের কাছে যাব। মেজরিটির ভিত্তিতে কি পাস বলেন? হয়ে যেতে পারতো। সেটাই আমি তো তো বলছি, নোট অফ- আপনি রাষ্ট্র এবং দেশের জন্য যেটা উপকারী সেটা সবাইকে অ্যাকসেপ্ট করতে আরে হবে। ভাই সেটা তো তাহলে অ্যাকসেপ্ট গণভোট হোক, করেছে, তাহলে আপনি কেন গণভোট বলছেন আমার নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার নাই? গণভোট পরে আমার চ্যাপ্টার। আমার রাজনৈতিক দল বলতে যা বোঝায়, যা মিন করি আজকে পর্যন্ত, তাতে এনসিপি খুব একটা গুরুত্ব আমি না দিলেও, যেহেতু নিয়োগকর্তা ইউনূস সাহেব বলছে, তাই এনসিপি, জামাত এবং বিএনপি এই তিনটা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এইরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনীর একটা বিশাল রোল থাকে, তারা একটা স্টেক হোল্ডার। থার্ড স্টেক হোল্ডার হলো সরকার নিজে। তিনের সমন্বয় যদি না হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন 99.99% সম্ভাবনা নির্বাচন না হওয়ার, নাম্বার 1। নাম্বার 2, আপনি প্রথম যেটি বললেন যে বিএনপি, এনসিপি, জামাত, সেখানেই তো এক ধরনের টানাপোড়েন আছে। সেটা তাদের ব্যাপার, আমি আমার ওপিনিয়ন দিলাম। সেকেন্ড থিং, আপনি আরেকটা জিনিসে আসেন যে স্টেক হোল্ডারের কথা একটা বললাম, আরেকটা কথা আমি ভুলে গেলাম যেটা আমি বলতে চাই। এটা হলো একটা স্টেক হোল্ডার যেটা যদি ঐক্যমত্যে না আসে। আর ইউনূস সাহেব, আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি বলে রাখেন, লেভেল প্লেইং ফিল্ডের কোশ্চেন আসছে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একই প্রশাসনে যদি কেউ ভাবে যে লেভেল প্লেইং ফিল্ড, সে একটা কারণেই ভাবতে পারে, সামনে আমার খোলা মাঠ, কারণ আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বী নাই। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আজকে হইলে বিগত নির্বাচনের সময় কোথায় ছিলেন, তারা গেলেন না কেন? সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন থাকবে, সংস্কার না বিচার আগে, এই প্রশ্ন থাকবে। এই সব কিছু তুমি, আর ইউনূস সাহেব তার সারা জীবনের যে অর্জিত গুডউইল, ইউনূস সাহেব আমার ভাত মাছ দেন, উনি আমার আত্মীয় স্বজন না। রকিবুল আউয়াল মার্কা একটা নির্বাচন, রকিবুল না, রবিউল আউয়াল, হাবিবুল আউয়াল কিংবা রকিবউদ্দিন কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন ইউনূস সাহেব করবেন না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাইলে অতীত আর এর ভিতরে কোনো পার্থক্য থাকে না।